হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা। এই চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজ থেকে আমরা স্টেট বিপিএসসির যে শিক্ষক নিয়োগ হবে সেই পরীক্ষার স্টেটের অফিসিয়াল সিলেবাস ভিত্তিক আমরা ক্লাসগুলো করব। এটা স্টেট বিপিএসসি, এসএলএসটি, নেট সেট সমস্ত ধরনের পরীক্ষার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সাথে সাথে অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই ক্লাসে যেটা জেনে নেব সেটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফির ইন্টেরিয়র অফ আর্থ, অর্থাৎ ভূ অভ্যন্তর ভাগ, পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের যে তোমাদের সিলেবাসে রয়েছে প্রথম পার্ট ফিজিক্যাল জিওগ্রাফি, সেই পার্ট থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও কনসেপ্ট দেখে নেব। জিওগ্রাফি এটা পেপার 2 এর অর্থাৎ 9, 11, 12, পেপার 2 অর্থাৎ 11, 12 জন্য পেপার 2 তোমাদের দিতে হবে। তার অফিসিয়াল সিলেবাস আমি এর আগেই আলোচনা করেছিলাম। অফিসিয়াল সিলেবাসটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নাও। এবং সাথে সাথে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা এই চ্যানেলে যুক্ত হয়ে, অর্থাৎ আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফগুলো কালেক্ট করে নিতে পারবে। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, দ্য অ্যাভারেজ ডেনসিটি অফ আর্থ, পৃথিবীর গড় ঘনত্ব কত? 2.3 গ্রাম পার ঘন সেমিকিউব, 2.3 গ্রাম পার সেমিকিউব, 5.5 গ্রাম পার সেমিকিউব, 17.2 গ্রাম পার সেমিকিউব অর্থাৎ ঘন সেমি বলতে পারি, আর 6.5 গ্রাম পার ঘন সেমি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 5.5 গ্রাম পার ঘন সেমি। নেক্সট প্রশ্নটা দেখো, হুইচ মেটেরিয়াল রিচ দ্য গ্রাউন্ড ডিউরিং ভলকানিক ইরেপশান? ভলকানিক ইরেপশানের সময় কোন কোন পদার্থ গ্রাউন্ডে রিচ হয়, অর্থাৎ ভূপৃষ্ঠে বেরিয়ে আসে? গ্যাসেস, সালফার কম্পাউন্ডস, নাইট্রোজেন কম্পাউন্ডস, অল অফ দ্য অ্যাবভ। আমরা জানি এই প্রত্যেকটাই ভলকানিক ইরেপশানের সময় নির্গত হয়, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। নেক্সট দেখো, দ্য আউটার কোর অফ দ্য আর্থ ইজ মেড অফ। প্রথমে বলে রাখি এই সমস্ত কোশ্চেনগুলো আমি ইংলিশে রেখেছি, তার কারণ অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বলো, নেট সেট বলো, এমনকি স্টেট বা অন্যান্য রাজ্যের যে যদি জিওগ্রাফির কোশ্চেন দেখি তাহলে সবগুলোই তোমরা ইংলিশে দেখতে হবে। একমাত্র এসএলএসটিটা তোমরা ইংলিশ এবং বাংলা দুটোতেই পাবে। আমি ইংলিশটা করাচ্ছি তাতে তোমাদেরই সুবিধা হবে। ইংলিশটা জানা থাকলে বাংলাটা তোমরা সহজেই করতে পারবে, কারণ জিওগ্রাফি আমরা যখন পড়েছিলাম জিওগ্রাফির মেন টার্মগুলো কিন্তু আমাদের ইংলিশে করতে হয়েছিল। অতএব তোমাদের ইংলিশটা প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ এবং বাঞ্ছনীয়। দেখো, দ্য আউটার কোর অফ দ্য আর্থ, কোর মানে কি? কোর মানে হচ্ছে কেন্দ্রমণ্ডল, কোর মানে হচ্ছে এখানে কেন্দ্রমণ্ডল। তাহলে পৃথিবীর যদি কেন্দ্রমণ্ডল বলা হয়েছে মেড আপ, পৃথিবীর কেন্দ্রমণ্ডলটা কি দিয়ে তৈরি? এখানে বলা হয়েছে নিকেল আয়রনের অ্যালয় দ্বারা, প্লাটিনাম দ্বারা, কপার দ্বারা, না আয়রন দ্বারা। আমরা জানি কেন্দ্রমণ্ডল যেটাকে আমরা নিফে বলে থাকি, এনআই সমান নিকেল, এপি সমান লোহা, আর নিকেল আর লোহার যে অ্যালয় সেটা দিয়ে গঠিত আউটার কোর, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের দুটো অংশ আউটার আর ইনার। আউটার কোরটা নিকেল আর আয়রনের অ্যালয় দ্বারা গড়ে উঠেছে। নেক্সট দেখো, অন দ্য বেসিস অফ স্যাটেলাইট ডাটা, অর্থাৎ উপগ্রহ চিত্রের মাধ্যমে যে তথ্য সংগ্রহ করা, সেই তথ্যের ভিত্তিতে দ্য অ্যাভারেজ ডেনসিটি অফ কোর অফ দ্য আর্থ, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের যে ঘনত্ব সেটা কত? এখানে 13 পয়েন্ট, এখানে দেখো পারগুলো পড়েনি, আমি দিয়ে দিচ্ছি। 13 গ্রাম পার ঘন সেমি, 12 গ্রাম পার ঘন সেমি, 11 গ্রাম পার ঘন সেমি, আর 10 গ্রাম পার ঘন সেমি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 11 গ্রাম পার ঘন সেমি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আমরা জানি পৃথিবীর কেন্দ্রমণ্ডলে মানে পৃথিবীর ভূ অভ্যন্তরে যত নিচের দিকে যাব, অর্থাৎ কেন্দ্রমণ্ডলের কাছাকাছি যাব, সেখানে কিন্তু ঘনত্বের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। কারণ ভারী পদার্থ, আমরা জানি পৃথিবীতে যে উপাদানগুলো রয়েছে ভারী পদার্থ নিকেল আর লোহা, এটা দ্বারা কেন্দ্রমণ্ডল গড়ে উঠেছে। আর নিকেল আর লোহার ঘনত্ব কি সবচেয়ে বেশি? সেক্ষেত্রে এটা হয়ে যাবে 11 গ্রাম পার ঘন সেমি।
নেক্সট দেখো, দ্য কারেন্ট দ্যাট আর ফরমেট ইন দ্য ম্যান্টেল অফ দ্য আর্থ আর ক্লাসিফাইড অ্যাজ, অর্থাৎ এখানে বলা হয়েছে, বাংলাটা করলে হবে পৃথিবীর গুরুমণ্ডলে যে স্রোত সৃষ্টি হয় সেই স্রোতটিকে কি বলা যেতে পারে? কনভেকশনাল কারেন্ট, কন্টিনেন্টাল কারেন্ট, অর্গানিক কারেন্ট না ড্রিফট কারেন্ট? এক্ষেত্রে হবে কনভেকশনাল কারেন্ট। সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হবে কনভেকশনাল কারেন্ট, অর্থাৎ পরিচালন স্রোত দেখা যায়। নেক্সট দেখো, দ্য থিকনেস অফ আউটার কর অফ দ্য আর্থ। আউটার কর মানে কেন্দ্রমণ্ডল, অর্থাৎ বাইরের দিকে যে কেন্দ্রমণ্ডলটা অবস্থান করছে তার থিকনেস জানতে চেয়েছে। থিকনেস কত? 2250 কিমি, 250 কিমি, 1500 আর 1870। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1250 কিমি বা 1250 কিমি আমরা বলতে পারি, 1250 কিমি। দেখো, দ্য ম্যাগনিটিউড ইজ এক্সপ্রেস ইন অ্যাবসুলেট নাম্বার। এখানে ম্যাগনিটিউড অর্থাৎ চুম্বকত্ব অ্যাকচুয়ালি যে প্রকাশ করা হয় সেটা অ্যাবসুলেট নাম্বার দ্বারা, কোন সংখ্যা দ্বারা, মানে কত থেকে কত সংখ্যা দ্বারা ম্যাগনিটিউডটা চিহ্নিত করা হয়? এক্ষেত্রে অপশান হয়ে যাবে 0 to 10। অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, দ্য আপার পোর্শন অফ দ্য ম্যান্টেল, অর্থাৎ গুরুমণ্ডলের ঊর্ধ্বভাগ বা বহিঃগুরুমণ্ডল ইজ নন। বহিঃগুরুমণ্ডলটা কী নামে পরিচিত? অ্যাস্টেনোস্ফিয়ার, ক্রাস্ট, লিথোস্ফিয়ার না ফসিল স্ফিয়ার? আমরা সকলেই জানি গুরুমণ্ডলের উপরি অংশটা অ্যাস্টেনোস্ফিয়ার নামে পরিচিত। এই অ্যাস্টেনোস্ফিয়ার শব্দের অর্থ হলো দুর্বল স্তর, দুর্বল স্তর। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্নটা দেখো, দ্য লিথোস্ফিয়ার ইজ মোস্ট কম্পোস্ট অফ। লিথোস্ফিয়ার কী কী দ্বারা গড়ে উঠেছে? অ্যাম্ফিবোলাইট, গ্রানাইট, ব্যাসল্ট না পেরিডোটাইট? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, লিথোস্ফিয়ার গ্রানাইট দ্বারা গড়ে উঠেছে। নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ। রেডিয়াস অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ পরিমাণ কত? 6370 কিমি, 6360 কিমি, 6380 কিমি, 536 কিমি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমরা সকলেই জানি 6370 কিমি এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, দ্য ভলক্যানোস আর, অর্থাৎ আগ্নেয়গিরি কি? ইনডাইরেক্ট সোর্স অফ ইনফরমেশান অ্যাবাউট দ্য আর্থ ইন্টেরিয়র, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরভাগ জানার জন্য একটা ইনডাইরেক্ট সোর্স, ডাইরেক্ট সোর্স অফ ইনফরমেশান অ্যাবাউট দ্য ইন্টেরিয়র অফ আর্থ, নাকি নট অফ এ অফ ইনফরমেশান অ্যাবাউট দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ, নাকি গুড সোর্স অফ দ্য অ্যাসার্টেন আর্থ টেম্পারেচার? এটা ভলক্যানোটা কি হবে? ভলক্যানোস হবে ডাইরেক্ট সোর্স, কারণ ভূ অভ্যন্তরভাগ জানতে গেলে ভলক্যানোসটা ডাইরেক্ট সোর্স হিসেবে গণ্য করা হবে। ভলক্যানোস আর আর্থওয়েক। নেক্সট দেখো, দ্য প্রসেস অফ ট্রান্সফরমেশান অফ রক্স ফ্রম টু আদার ইজ কল্ড, অর্থাৎ যে পদ্ধতিতে রক্সের ট্রান্সফরমেশান হয় অর্থাৎ পরিবর্তন হয়, সেটা পরিবর্তিত হওয়ার ফলে যেটা তৈরি হয় তাকে কি বলা হয়? রক মেটামরফিক, রক সাইকেল, রক চেঞ্জ না ট্রান্সফার অফ রকের পরিবর্তন? এক্ষেত্রে রক সাইকেল। কেন রক সাইকেল বলা হচ্ছে? দেখো, প্রথমে আগ্নেয়শিলা ক্ষয় পেয়ে কী হয়? পাললিক শিলা। পাললিক শিলা আবার কী হয়? রূপান্তরিত হয়, মানে পাললিক শিলা ভূগর্ভের তাপ ও চাপে রূপান্তরিত হয়, রূপান্তরিত শিলায় পরিণত হয়, এবং রূপান্তরিত শিলা আবার ভূগর্ভের নিচে গিয়ে
ম্যাগমায় পরিণত হয়, ম্যাগমা আবার বাইরে বেরিয়ে এসে আগ্নেয় শিলায় পরিণত হয়। এর ফলে বোঝা যাচ্ছে একটা শিলা থেকে আরেকটা শিলা এবং আরেকটা শিলা থেকে ফের পুনরায় আগের শিলায় ফিরে আসছে, এটা চক্রাকারে ঘটছে, এই জন্য এটাকে আমরা রক সাইকেল বলে থাকবো। নেক্সট দেখো, দ্য অ্যাস্টেনোস্ফিয়ার ইজ, অ্যাস্টেনোস্ফিয়ারকে কি বলা হয়? টোটালি মেল্ট, পার্সিয়ালি মেল্ট, টোটালি সলিড, না পার্সিয়ালি সলিড? মানে এটা পুরোপুরিভাবে গলিত অবস্থায় থাকে, না অর্ধ গলিত, নাকি সম্পূর্ণভাবে কঠিন, নাকি অর্ধ কঠিন? এক্ষেত্রে সঠিক অ্যান্সার বি হয়ে যাবে, অর্ধ গলিত অবস্থায় থাকে, প্রায় থকথকে পদার্থ রূপে অ্যাস্টেনোস্ফিয়ারে শিলাগুলি অবস্থান করে। ভেলোসিটি, on the basis of velocity seismic waves are divided into dash sets of wave। গতিবেগ অনুসারে ভূকম্পের যে তরঙ্গগুলো রয়েছে সেই তরঙ্গগুলোকে কটা ভাগ ভাগ করা হয়েছে? আমরা জানি ভূকম্পের গতিবেগ অনুসারে ভূকম্পের তরঙ্গকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? পি তরঙ্গ, এস তরঙ্গ আর এল তরঙ্গ। পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি হয়, পি তরঙ্গের গতিবেগ অনুসারে যদি সাজানো হয়, পি তরঙ্গের গতিবেগ সবচেয়ে বেশি, তারপর এস তরঙ্গ, সর্বশেষ এল তরঙ্গ। এবার বলে রাখি, এই এল তরঙ্গের ধ্বংসাত্মক ক্ষমতা অর্থাৎ ডেস্ট্রয়েড ক্ষমতা সবচেয়ে বেশি এল তরঙ্গের আর বেশি। আর এস তরঙ্গ কোনো তরল মাধ্যম বা অর্ধতরল মাধ্যমের মধ্যে দিয়ে যেতে পারে না, আর পি তরঙ্গ সব মাধ্যমের মধ্যে দিয়েই যেতে পারে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান ডি। নেক্সট দেখো, দ্য রেঞ্জ অফ দ্য থিকনেস অফ কাস্ট, অর্থাৎ ভূতকের থিকনেস অনুসারে থিকনেস কত, অর্থাৎ ভূতকের গভীরতা কত? 5 to 60 কিমি, 10 to 50 কিমি, 15 to 40 কিমি, না 8 to 38 কিমি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে 5 to 60 কিমি কাস্ট অর্থাৎ ভূতকের গভীরতা। নেক্সট দেখো, দ্য ম্যাক্সিমাম থিকনেস, মানে সবচেয়ে বেশি থিকনেস হয় অফ দ্য কাস্ট আন্ডার দ্য ওশান, অর্থাৎ সমুদ্রের নিচে সর্বাধিক কত গভীরতা হতে পারে বা কত থিকনেস হতে পারে? অপশান এ 8 কিমি, অপশান বি 2 কিমি, অপশান সি 5 কিমি, অপশান ডি 10 কিমি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? অপশান সি 5 কিমি। নেক্সট দেখো, দ্য ইন্টেন্সিটি অফ অ্যান আর্থকোয়েক, অর্থাৎ ভূকম্প মাপা হয় কিসের সাহায্যে? রিক্টার স্কেল, মার্কারি স্কেল, না মেজারিং স্কেল, না সিসমোগ্রাফ? এক্ষেত্রে মার্কারি স্কেল হয়ে যাবে, মার্কারি স্কেল। ইন্টেন্সিটি বললে মার্কারি স্কেল উত্তর হবে। আর যদি তীব্রতা বলা হয় রিক্টার স্কেল হবে। আর যদি ওয়েভ বলা হয়, যদি ওয়েভের ক্ষেত্রে বলা হয়, ওয়েভের ক্ষেত্রে সিসমোগ্রাফ। যখন আমরা ওয়েভ মাপবো অর্থাৎ ভূকম্প তরঙ্গটা মাপবো তখন কিন্তু সিসমোগ্রাফ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, হুইচ ওয়েভ মুভস ফাস্টার টু দ্য অ্যারাইভ অ্যাট দ্য সারফেস, অর্থাৎ ভূপৃষ্ঠে প্রথম কোন তরঙ্গ এসে পৌঁছায় সবচেয়ে দ্রুততমভাবে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার আমরা জানি পি তরঙ্গ, এর আগেই আমি আলোচনা করলাম। নেক্সট দেখো, কমন মিনারেল ইন দ্য কন্টিনেন্টাল ম্যাসেস অ্যান্ড ওশানিক কাস্ট, অর্থাৎ মহাদেশীয় ও মহাসাগরীয় যে ভূত্বক রয়েছে সেক্ষেত্রে কমন মিনারেলটার নাম জানতে চেয়েছেন। এমন একটা মিনারেল বলো যেটা কমন, সেক্ষেত্রে আমরা সকলেই জানি অপশান এ সিলিকন হয়ে যাবে, কারণ কন্টিনেন্টাল যে কাস্টটা সেটাকে আমরা সিয়াল বলি, SIAL, আর ওশানিক যে কাস্ট রয়েছে সেটাকে আমরা সীমা বলি, SIMA। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সিলিকনটা কমন হচ্ছে, আর এর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, আর এর ক্ষেত্রে ম্যাগনেসিয়াম। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার অপশান এ। নেক্সট দেখো, ফসিলস আর দ্য রিমেন্স অফ ডেড, মানে ফসিলস যেটাকে জীবাশ্ম বলা হয়, সেই জীবাশ্ম কিসের মৃতদেহ? প্লান্টের, অ্যানিম্যালের, বোথ অফ এ অ্যান্ড বি, না নান অফ দ্য অ্যাবভ? আমরা সকলেই জানি ফসিলস মানে হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড প্লান্টের মৃতদেহ, অর্থাৎ অতএব
অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটা দেখো, হোয়াট ইজ দ্য থিকনেস অফ কাস্ট? কাস্টের থিকনেস কত? এই অপশান অনুসারে সঠিক অ্যান্সার হবে 5 to 30 কিমি। এবারে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব দ্য লিথোস্ফিয়ার? লিথোস্ফিয়ার বলতে আমরা কোন দুটো স্তরকে বোঝাই? এক্ষেত্রে আমরা জানি ভূঅভ্যন্তর ভাগের ছবিটা যদি আঁকি, এই ওপরের অংশটাকে আমরা কি বলি? ওপরের অংশটাকে আমরা ক্রাস্ট বলি। ওপরের অংশটাকে আমরা ক্রাস্ট বলি, এবং তারপরেরটাকে ম্যান্টেল, তারপরটাকে আমরা ম্যান্টেল বলছি, আর সবার শেষেরটাকে আমরা কর বলছি। এবার এই কাস্টের দুটো স্তর, এই ওপরের স্তর আর ম্যান্টেলেরও দুটো স্তর, এই দুটো অংশ স্তর নিয়ে, অর্থাৎ ভূত্বকের গোটাটা এবং ম্যান্টেলের ওপরের অংশটাকে নিয়ে আমরা বলবো লিথোস্ফিয়ার। আমরা এটাকে বলবো লিথোস্ফিয়ার, এটাকে আমরা লিথোস্ফিয়ার বলতে পারি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাস্ট অ্যান্ড আপার ম্যান্টেল। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ক্রাস্ট অ্যান্ড আপার ম্যান্টেল। নেক্সট প্রশ্নটা দেখো, দ্য থিওরি হুইচ স্টেট দ্যাট দ্য প্লান্ট অ্যান্ড প্লেটস অফ দ্য আর্থ আর কন্টিনিউয়াসলি মুভিং ইজ ক্লাসিফাইড। মানে কোন তত্ত্বে বলা হয়েছিল যে মহাদেশীয়, মানে কোন তত্ত্বে বলা হয়েছিল পৃথিবীর পাতগুলি ক্রমাগত গতিশীল? ট্রেঞ্চ ড্রিফট থিওরি, না স্ফিয়ার ড্রিফট থিওরি, না কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, না ওশানিক ড্রিফট থিওরি? এখানে অপশান অনুযায়ী সঠিক অ্যান্সার হয়ে যাবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। এখানে যদি তোমাদের প্লেট টেকটনিক থাকতো, প্লেট টেকটনিক যদি অপশানে থাকতো, তাহলে সঠিক অ্যান্সার হতো প্লেটটনিক। এখানে যেহেতু প্লেট টেকটনিক নেই, সেহেতু আমরা এটা বেছে নেব কন্টিনেন্টাল ড্রিফট থিওরি। নেক্সট দেখো, এর সাথে বলে রাখি, আমি যতগুলো কোশ্চেন করেছি সবগুলো কিন্তু এনসিইআরটির সিলেবাস ভিত্তিক ক্লাস। চলো নেক্সট প্রশ্নটা দেখে নাও, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দ্য রক বিটুইন দ্য অ্যাডজয়েন্ট লাই অন দ্য ম্যান্টেল অ্যান্ড কর? অর্থাৎ ম্যান্টেল আর করের মধ্যে যে ঘনত্বের মধ্যে শিলাগুলি একে অপরের সাথে যোগসূত্র স্থাপন করছে, সেটা কি? 5 গ্রাম পার স্কোয়ার সেমি। নেক্সট দেখো, দ্য ম্যাগমা রেফার টু, ম্যাগমা বলতে কি বোঝা? না রক্সকে, না মেটেরিয়াল ইন আপার ম্যান্টেল, না মেটেরিয়াল ইন আপার কোর, না মেটেরিয়াল ইন ক্রাস্ট? মানে কোন অঞ্চলের মেটেরিয়ালকে আমরা ম্যাগমা বলবো? আমরা জানি ম্যাগমা মানে হচ্ছে অ্যাস্ট্রোস্ফিয়ার থেকে সৃষ্টি হয়। অ্যাস্ট্রোস্ফিয়ার কোথায়? গুরুমণ্ডলের অপর স্তর। সেক্ষেত্রে আপার ম্যান্টেল, অর্থাৎ অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়েভস ইজ মোর ডিস্ট্রাকটিভ? মানে ভূকম্পের তরঙ্গের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক, অর্থাৎ সবচেয়ে ক্ষতি সাধন করে কোন তরঙ্গ? এর আগেই আমি আলোচনা করলাম, এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সারফেস ওয়েভ, যেটাকে আমরা এল তরঙ্গ রূপে গণ্য করি। তাহলে সারফেস ওয়েভ অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ডাইরেক্ট সোর্স অফ ইনফরমেশান অ্যাবাউট দ্য ইন্টেরিয়র অফ আর্থ? পৃথিবীর ভূঅভ্যন্তর জানার জন্য ডাইরেক্ট সোর্স এখানে কোনটা হয়ে যাবে? এখানে আর্থ ওয়েভস, না ভলকানোস, না গ্র্যাভিটেশনাল ফোর্স, না আর্থ ম্যাগনেটিজম? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভলকানিজম। এখানে এনসিইআরটি বইয়ে এই উত্তরটাই দেওয়া রয়েছে ভলকানিজম ছাড়াও তোমাদের আর্থ ওয়েভসও হওয়ার কথা। যদি অপশানে বোথ দেয়া থাকে, তাহলে বোথটা তোমাদের চুজ করতে হবে। যদি অপশান এ আর বি দুটোই দেওয়া থাকে, তাহলে তোমাদের সেই এ অ্যান্ড বি উভয়টা হয়ে যাওয়ার কথা। নেক্সট দেখো, হুইচ টাইপ অফ ভলকানোস ইরপশন হ্যাভ কস্ট ডেকান ট্র্যাপ ফরমেশন? ডেকান ট্র্যাপ যে মালভূমিটা সেটা গড়ে উঠেছে, সেটা কোন ধরনের ভলকানিজমের ফলে? সিল্ট, ফ্লাড, না কম্পোজিট, না ক্যালডেরা? আমরা সকলেই জানি এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যালডেরা।
অপশান ডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব দ্য লিথোস্ফিয়ার? লিথোস্ফিয়ার এটা এর আগেও একটা ছিল, এটা রিপিট কোশ্চেন, এটা আমরা সকলেই জানি। এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? ক্রাস্ট অ্যান্ড আপার ম্যান্টেল। ক্রাস্ট অ্যান্ড আপার ম্যান্টেল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনডাইরেক্ট সোর্স? ইনডাইরেক্ট সোর্স বললে কোনটাকে বলবো? ইনডাইরেক্ট সোর্স ইনফরমেশান অ্যাবাউট দ্য ইন্টেরিয়র অফ দ্য আর্থ। পৃথিবীর ভূঅভ্যন্তর জানার জন্য ইনডাইরেক্ট সোর্স জানতে চাইছে। আমাদের ইনডাইরেক্ট সোর্স কোনটা জানতে চাওয়া হয়েছে? ডিপ ওশান ড্রিলিং, না ভলক্যানোস, না মাইনিং, না ফলিং মেটিওরিটিস? এক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব দ্য লিথোস্ফিয়ার? সেই আগের প্রশ্ন, লিথোস্ফিয়ার বলতে কোন অঞ্চলটাকে বোঝানো হয়? আপার ম্যান্টেল অ্যান্ড ক্রাস্ট। নেক্সট দেখো, কিছু কোশ্চেন রিপিট হয়েছে। মোহ ডিসকন্টিনিউটি কোথায় অবস্থান করছে? আচ্ছা, মোহ বিযুক্তি রেখা কোথায় অবস্থান করছে? বাউন্ডারি অফ ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল, না ম্যান্টেল অ্যান্ড কর, না বাউন্ডারি বিটুইন ইনার কর অ্যান্ড আউটার কর, আর নাকি আপার কর অ্যান্ড লোয়ার ম্যান্টেল? এক্ষেত্রে আমরা জানি মোহরভিষিক বিযুক্তি রেখা। আমরা প্রত্যেকেই জানি, যদি ভূঅভ্যন্তর ভাগ দেখি, ওপরে অংশটা ভূত্বক, তারপর ম্যান্টেল, তারপরটা হচ্ছে কোর। এক্ষেত্রে মোহরভিষিক বিযুক্তি রেখা, মোহরভিষিক বিযুক্তি রেখা এই ভূত্বক আর ম্যান্টেল অর্থাৎ ক্রাস্ট আর ম্যান্টেল সিএম এর মধ্যে কিন্তু মোহরভিষিক বিযুক্তি রেখা রয়েছে, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। অপশান এ, এটা অপশান এ, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, এখানে অপশানগুলো ভুল রয়েছে, এখানে একটু কারেকশান করে নিও। অপশান এ হবে। দ্য লেহম্যান বিযুক্তি রেখা, লেহম্যান বিযুক্তি রেখা কোথায় অবস্থান করছে? ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল, না ম্যান্টেল অ্যান্ড কর, না ইনার কর অ্যান্ড আউটার কর, না আপার কর আর লোয়ার ম্যান্টেল? এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? লেহম্যান বিযুক্তি রেখা ইনার কর অ্যান্ড আউটার করের মাঝে। অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, গুটেনবার্গ বিযুক্তি রেখা, খুব ইম্পর্টেন্ট। গুটেনবার্গ বিযুক্তি রেখা কোন দুটো স্তরের মধ্যে রয়েছে? আমরা সকলেই জানি, না ম্যান্টেল অ্যান্ড কোর, অর্থাৎ তোমাদের গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থান করছে। গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডল মানে অপশান বি। এক্ষেত্রে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, রেপিত্তি ডিসকন্টিনিউটি অর্থাৎ রেপিত্তি বিযুক্তি রেখা, রেপিত্তি বিযুক্তি রেখা কোথায়? রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে ম্যান্টেলের মধ্যে, ম্যান্টেলের মাঝে, ম্যান্টেলের মাঝে রেপিত্তি বিযুক্তি রেখা অবস্থান করছে। সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আপার অ্যান্ড লোয়ার ম্যান্টেল। তাহলে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট, সামটাইম কোর ইজ অলসো রেফার অ্যাজ, মাঝে মধ্যে কোরকে অর্থাৎ কেন্দ্রমণ্ডলকে আমরা আর কি নামে জানি? সিয়াল লেয়ার, না সীমা লেয়ার, না সিয়াল অ্যান্ড সীমা লেয়ার, না নিফে লেয়ার? আমরা সকলেই জানি নিফে। হুইচ অফ দ্য ফলোয়িং লেয়ার ইজ ইন লিকুইড ফর্ম, অর্থাৎ তরল রূপে অবস্থান করছে কোন স্তরটি? অ্যাস্টোনোস্ফিয়ার, লোয়ার ম্যান্টেল, আপার কোর, না লোয়ার কোর? এক্ষেত্রে আমরা সকলেই জানি অ্যাস্টোনোস্ফিয়ার হচ্ছে অর্ধ তরল, অর্থাৎ এটাকে আমরা সেমি লিকুইড বলতে পারি, সেমি লিকুইড বলতে পারি। তাহলে অপশান সি হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আপার কোর হচ্ছে লিকুইড ফর্মে রয়েছে। হুইচ লেয়ার ইজ ইন সেমি লিকুইড, দেখো পরের কোশ্চেনটাই পেয়ে গেছি। সেমি লিকুইড ফর্মের কথা রয়েছে। সেমি লিকুইড ফর্ম বলতে কোন স্তরটাকে বোঝানো হয়েছে? আমরা সকলেই জানি অ্যাস্টোনোস্ফিয়ার। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, কন্টিনেন্টাল ক্রাস্ট ইজ অলসো রেফার টু অ্যাজ, কন্টিনেন্টাল ক্রাস্ট অর্থাৎ মহাদেশীয় যে ভূত্বক সেটাকে কী নামে পরিচিত? সিয়াল, সীমা, সিয়াল অ্যান্ড সীমা, না নিফে? আমরা সকলে জানি মহাদেশীয় ভূত্বক মানে শিয়াল। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরটা দেখো, ওশানিক ক্রাস্ট অর্থাৎ মহাসাগরীয় যে ভূত্বক সেটা কি নামে পরিচিত? সিয়াল, সীমা, সিয়াল ও সীমা, না নিফে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে সীমা। সীমা সিলিকন আর ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত বলে ওশানিক ক্রাস্টকে সীমা বলা হয়। দ্য ইনার মোস্ট লেয়ার
অফ দ্য আর্থ, মানে পৃথিবীর একদম সর্বশেষ স্তর, ভূ অভ্যন্তরভাগের সর্বশেষ স্তর অর্থাৎ নিচের স্তরটার নাম কি? কোর, আমরা জানি কেন্দ্রমণ্ডল। থিকেস্ট লেয়ার অফ দ্য আর্থ, পৃথিবীর মধ্যে কোন স্তরটার সবচেয়ে মোটা? ক্রাস্ট, ম্যান্টেল, কোর না অ্যাস্ট্রোস্ফিয়ার? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ম্যান্টেল। থিকনেস অফ দ্য ক্রাস্ট ইন দ্য হিমালয়ান রিজিয়ন, হিমালয়ান রিজিয়নে অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে ভূত্বকের চওড়া বা গভীরতাটা কত? 65 কিমি, 70 কিমি, 100 কিমি নাকি 150 কিমি? এক্ষেত্রে অপশান বি 70 কিমি সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নটা দেখে নাও, হুইচ এলিমেন্ট ইজ মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ফাউন্ড ইন দ্য আর্থ ক্রাস্ট, পৃথিবীর ভূত্বকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পৃথিবীর ভূত্বকে সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান কোনটি? অক্সিজেন, সিলিকন, আয়রন না অ্যালুমিনিয়াম? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। হুইচ এলিমেন্ট ইজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ফাউন্ড ইন আর্থ কাস্ট, আর্থ কাস্টের সবচেয়ে দ্বিতীয় যে উপাদানটা পাওয়া যায় সেটার উত্তর কি? সিলিকন। নেক্সট দেখো, হুইচ লেয়ার অফ দ্য আর্থ রেসপন্সিবল ফর দ্য আর্থ ম্যাগনিফাইড ফিল্ড, অর্থাৎ পৃথিবীর ভূচুম্বকত্ব সৃষ্টিতে কোন স্তরটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ক্রাস্ট, ম্যান্টেল না ইনার কোর না আউটার কোর? আমরা সকলেই জানি আউটার কোর, ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে ভুল দেওয়া রয়েছে, এটা আউটার কোর অ্যান্সার হবে সঠিক। দেখো, হুইচ এলিমেন্ট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট ইন ইন্টেরিয়র অফ আর্থ, পৃথিবীর ভূ অভ্যন্তরভাগে যে মূল উপাদানটা থাকে সেটা কি? আমরা সকলেই জানি সবচেয়ে কঠিন পদার্থ, সেক্ষেত্রে আয়রন হয়ে যাবে সঠিক অ্যান্সার। হুইচ এলিমেন্ট ইজ সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট অফ ইন্টেরিয়র অফ আর্থ, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম। থ্যাংক ইউ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রশ্ন উত্তরগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই ধরনের ক্লাস যদি তোমরা আরও চাও তাহলে অবশ্যই কমেন্ট করো ভিডিওর ক্লাসটা কেমন লাগলো। তোমাদের এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সেশন নিয়ে আসবো না চ্যাপ্টার ভিত্তিক ডিসকাশন ক্লাস, তোমাদের কোনটা চাই? ডিসকাশন ক্লাস তো আর এই 2 মাসের মধ্যে সম্পূর্ণ করা যাবে না, তাই গুরুত্বপূর্ণ যদি কোনো চ্যাপ্টার যেগুলো তোমাদের খুবই দরকার, যেগুলো বুঝতে পারছো না, সেগুলো কমেন্ট করবে, আমি সেই ভিডিও ক্লাসের মাধ্যমে ব্যাখ্যা সহকারে সেই কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। টোটালটাই এনসিইআরটির বুক থেকে নেওয়া হয়েছে এগুলো, এবং এখান থেকে এসএসসি, এসএলএসটি বলো, এমনকি বিভিন্ন স্টেটের যে জিওগ্রাফি থেকে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেখান থেকে বাছাই করা কোশ্চেনগুলো আমি নিয়েছিলাম। প্রিভিয়াস ইয়ার এসএলএসটি বিহারের যে স্টেট হলো অর্থাৎ এর আগের বছর, এখান থেকে অনেক কোশ্চেন কমন এসেছিল। তাই আগামীতেও আমি চেষ্টা করব যে সিলেবাস ভিত্তিক বাকি ক্লাসগুলো নিয়ে আসার। তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আমি সমস্ত ক্লাসগুলো দেব। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।